একটা গ্রামে বিরজু নামের একটা লোভী কৃষক থাকত। একদিন যখন বিরজু নিজের ঘরে বসে জলখাবার খাচ্ছিল, তখন বাথরুম থেকে কমলার বমি করার আওয়াজ আসছিল। বিরজু শিগগিরই কমলার কাছে যায়। আরে কি হয়েছে কমলা? এমন কি খেয়েছো যে বমি করে যাচ্ছ? হ্যাঁ গো, আমি তো এমন কিছুই খাইনি, কিন্তু জানি না কেন সকাল থেকে 2-3 বার বমি হয়ে গেছে, আর মাথাটাও খুব ঘোরাচ্ছে। কেন না গো, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। হ্যাঁ, এই ব্যাপার, তাহলে চলো একবার ডাক্তারকে দেখিয়ে নি। দুজনে ডক্টরের কাছে যায় চেক আপ করাতে। দেখুন, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনি মা হতে চলেছেন। সত্যি আজ আমি ভীষণ খুশি। এত বছর পর আমরা ভালো খবর পেলাম। হ্যাঁ সত্যি, এটা তো খুব আনন্দের ব্যাপার। কমলা আর বিরজু দুজনে বাড়ি ফিরে আসে। বিরজু কমলার ভীষণ খেয়াল রাখে। এরকম দেখতে দেখতে অনেক মাস পেরিয়ে যায়। একদিন সকালে যখন বিরজু জমিতে যায়, তখন ফসল দেখে ভীষণ খুশি হয়ে যায়। বাহ বাহ, এইবারে কত ভালো চাষ হয়েছে। এখন আমি এই সব ফসল শহরে গিয়ে ভালো দামে বিক্রি করে দেব। বিরজু সব ফসল কেটে নেয় আর শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আমি এতে তোমার খাবার সব জিনিস রেখে দিয়েছি, রাস্তায় খিদে পেলে খেয়ে নিও। ঠিক আছে, আমি খেয়ে নেব। আরে, তুমি এতগুলো ফসল কিভাবে নিয়ে যাবে? ওহো, আমাদের গরু ধন্যকে নিয়ে যাব, আর কি। আরে, তুমি কিরকম কথা বলছো? আমাদের গরু তো গর্ভবতী, কিছুদিন পরই ওর বাচ্চা হবে। ওকে দিয়ে এত খাটিও না। তুমি ধান্যকে নিয়ে যেও না, বরঞ্চ অন্য কোনো গাড়ির ব্যবস্থা করে নাও। তোমার মাথাটা ঠিক আছে তো? জানো কত টাকা খরচ হবে একটা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে? কিচ্ছু হবে না ধন্যর, বুঝলে? বিরজু কমলার কথা শোনে না আর ধান্যকে নিয়ে শহরের দিকে বেরিয়ে যায়। ধান্য বিচারের এত বোঝা নিয়ে যেতে ভীষণ কষ্ট হয়, তাও বিরজু ওকে শহরে নিয়ে যায়। রাস্তায় বিরজু একটা লোককে দেখে। আরে দাদা, এই বেচারি গরুটার ওপরে একটু দয়া দেখাও। তুমি এত ভারী ওজন এই বেচারি গরুর ওপরে দিয়ে রেখেছো। এর পেটটা দেখে তো আমার মনে হচ্ছে এর পেটে বাচ্চা আছে। আরে দাদা, আপনি নিজের কাজটা করুন না, আর আমাকে আমার কাজ করতে দিন। ওহো, খুবই নিষ্ঠুর লোক এটা। বিরজু শহরে গিয়ে সব ফসল বিক্রি করে বাড়ি ফিরে আসে। তার পরের দিন আবার ধান্যকে কাজের জন্য নিয়ে চলে যায়। চল ধন্যু, আজ আমাদের অনেক কাজ আছে। আজ তোমার ধান্যকে নিয়ে কি কাজ? আরে, পাশের হারিয়াদা আমাকে কিছু জিনিস দিয়েছে, যেটা অন্য গ্রামে ছেড়ে আসতে হবে। সে আমায় এর বিনিময়ে ভালো টাকা দিচ্ছে। কিন্তু ধান্যকে দিয়ে এত কাজ করানো ঠিক নয়। এ কি, তুমি সবসময় একই কথা বলতে থাকো তো? আমাকে আমার কাজটা করতে দাও, বুঝলে? বিরজু সব জিনিস গাড়িতে চাপিয়ে দেয় আর অন্য গ্রামের জন্য রওনা হয়ে যায়। ধান্য আস্তে আস্তে এগোতে থাকে। ও একদমই চলতে পারছিল না, কিন্তু তাতেও যেরকম সেরকম করে ও গ্রামে জিনিস পৌঁছে আবার বাড়ি ফিরে আসে। দিনের পর দিন ধান্যর অবস্থা খারাপ হচ্ছিল, কিন্তু বিরজু তাতে এক ফোঁটা নজর দিচ্ছিল না। বিরজু ওকে দিয়ে রোজ খাটায় আর টাকা কামায়। কিছুদিন পর বিরজুর বন্ধু সুরেশ তার বাড়িতে আসে। আরে বিরজুদা, কেমন আছো? খুব ভালো, তুমি বলো কেমন আছো? আজ হঠাৎ আমার কথা মনে পড়লো যে। এই কেমন কথা বলছো তুমি? তুমি তো জানোই এইসব কাজে সারাটা দিন বেরিয়ে যায়। হ্যাঁ, সেটা তো তুমি ঠিকই বললে। আর বলো, কেন এলে এখানে? আরে বেশ, আমার ভাইয়ের বিয়ে পাশের গ্রামে সম্বন্ধটা হয়েছে। আমি শুনেছি তুমি নাকি ধন্যুকে ভাড়াতেও দাও। হ্যাঁ ভাই, একটু টাকার রোজগার করে নি ব্যাস। ঠিক আছে ভাই, আমার একদিনের জন্য তোর ধন্যুর দরকার পড়বে। বিয়ের দিন অনেক কাজ আছে, আর অন্য গ্রাম থেকে বধূকেও আনতে হবে। আমি তোমায় একদিনের 2000 টাকা দেব। 2000 টাকা? হ্যাঁ হ্যাঁ, তোর যখন দরকার তখনই এসে নিয়ে যাস। ঠিক আছে বিরজু। সুরেশ ওখান থেকে চলে যায়, আর কিছুদিন বাদে সুরেশের ভাইয়ের বিয়ে হয়, আর সে ধান্যকে নিয়ে চলে যায়। সুরেশ সারাদিন ধান্যকে দিয়ে জিনিস এখান থেকে ওখানে নিয়ে যাওয়া আসা করায়। আর তারপর পুরো পরিবার, সুরেশ, ওর ভাই, ওর বাবা মা গরুর গাড়িতে বসে অন্য শহরে বিয়ের জন্য চলে যায়।
সুরেশের ভাইয়ের বিয়ে হওয়ার পরেই সবাই গ্রামে ফিরে আসার জন্য গরুর গাড়িতে বসে পড়ে। বৌমা, এসো আমার কাছে বসো। হ্যাঁ মা। সবাই গরুর গাড়িতে বসে বাড়ি ফিরতে লাগলো। চলতে চলতে ধন্য অনেক ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তাও থামল না। তারপর রাস্তায় একটা নদী আসে, আর ধন্য নদীতে থাকা কাঁচা রাস্তাটা নিজের নড়বড়ে পা দিয়ে পার করতে থাকে। ব্রিজের এক অংশ ভাঙা ছিল, আর ধন্যর পা তাতে আটকে যায়। ধন্য ঘাবড়িয়ে যায় আর নিজের পা ওখান থেকে বের করার জন্য চেষ্টা করে। আরে এই ধন্নু এত লাফাচ্ছে কেন? আরে পাগল নাকি? আরে দেখো, এর পাটা আটকে গেছে, কেউ শিগগিরই নেমে ওর পাটা বের করো। সুরেশের মা এতটা বলেই ছিল, আর ধন্য সবাইকে নিয়ে জলে পড়ে যায়। জল অত গভীর না থাকার কারণে সবাই বেঁচে যায় আর বাড়ি ফিরে আসে। বেটা, এটা তুই কি করলি বে? কি হয়েছে দাদা, এত রেগে যাচ্ছ কেন? হে ভগবান, যেন ওর বাচ্চার কিছু না হয়। বীরজু শিগগিরই ওকে একটা জানোয়ারের ডক্টরের কাছে নিয়ে যায়, আর ওখানে ও একটা মরা বাচ্চা জন্ম দেয়। ধন্য নিজের মরা বাচ্চাকে দেখে ভীষণ কাঁদে, আর ওর চোখে জল দেখে কমলারও ভীষণ কষ্ট হয়। দেখো গো, আমাদের ধন্য কত কাঁদছে, এরও কত কষ্ট হচ্ছে, এরও খারাপ লাগে। তোমার না ওর ওপরে বেশি একটু দয়া হচ্ছে। আরে ও হচ্ছে জানোয়ার, বুঝলে? চলো ওকে এখন বাড়ি নিয়ে যাই। বীরজু আর কমলা ধন্যকে বাড়ি ফিরিয়ে আনে, আর ধন্য উঠোনে বসে কাঁদতে থাকে। 4 দিন পেরিয়ে যায়, ধন্য তবুও কোনো খাওয়া দাওয়া করে না। এক রাতে কমলা ধন্যর জন্য খাবার নিয়ে যায়, আর তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমি জানি কমলা, তোর কেমন কষ্ট হচ্ছে। আমিও তো মা হতে চলেছি, আমি তোর কষ্ট বুঝতে পারছি। আমি নিজের বরকে কত বোঝালাম, কিন্তু এনার টাকা ছাড়ার কিচ্ছু বোঝে না। তুই এখন খাবার খেয়ে নে, না হলে এখন তুই আরো দুর্বল হয়ে যাবি। এমনিতেও তুই ঠিকভাবে দাঁড়াতে পারছিস না। ধন্যর চোখে জল চলে আসে, কিন্তু তাও সে কিচ্ছু খায় না। আর কমলা বাড়ির ভেতরে খাবার বানাতে চলে যায়। কিছুক্ষণ পর ভীষণ বৃষ্টি শুরু হয়, আর বীরজু ভিজতে ভিজতে বাড়ি ফেরে। আরে আজ এই বৃষ্টিটা তো পুরো ব্যবসায়ী খারাপ করে দিল, একটাও কাজ হলো না। হট! তুমি আর তোমার রোজগার। তারপর দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু যখন রাত্রে কমলার তেষ্টা পায়, তখন ও জল খাওয়ার জন্য রান্নাঘরে যায়, আর অন্ধকারে পা পিছলে পড়ে যায়, আর জোরে জোরে চেঁচায়, বাঁচাও গো। বীরজু শিগগিরই কমলার কাছে যায়, আর গিয়ে দেখে কমলা পড়ে গেছে। হ্যাঁ গো, আমার বাচ্চা, ওর কিছু হবে না তো গো? আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো। এত রাত হয়ে যাচ্ছে, তারপরে এই বৃষ্টি, আর কিসে করে যাব? যাবার তো কোনো সাধনও নেই। ধন্যর তো এমনিতেও নদীতে পড়ে যাওয়ার কারণে পায়ে আঘাত লেগেছে, দাঁড়াতেও পারছে না। শিগগিরই করো, না হলে আমি মরে যাব। বীরজু চিন্তিত হয়ে যায়, আর বাইরে সাহায্যের জন্য যায়, কিন্তু আশেপাশে কারোর কাছেই গাড়ি ঘোড়া থাকে না। বীরজু উঠোনে বসে পড়ে, আর মাথায় হাত রেখে কাঁদতে থাকে, আর দরজায় কমলা কষ্টে কাতরাতে থাকে। শিগগিরই করো গো, না হলে আমি মরে যাব। ধন্য এই সব দেখছিল। ও আর কমলার এই অবস্থা দেখতে পারেন। ও যেরম সেরম করে উঠে পড়ে জোরে জোরে আওয়াজ করতে থাকে, দেখো গো, ধন্য উঠে গেছে। আমার মনে হয় ও আমাদের সাহায্য করতে চায়। বীরজু ধন্যকে গাড়ির সাথে বেঁধে দেয়, আর কমলা ওতে বসে পড়ে। ধন্য এত কষ্টের পরেও ওদের ডক্টরের কাছে পৌঁছাতে সাহায্য করে। কমলার একটা মেয়ে হয়। বীরজু নিজের মেয়েকে দেখে খুশি হয়ে কাঁদতে থাকে। কিছু সময় বাদে ধন্যরও একটা মিষ্টি বাচ্চা হয়, যাকে বীরজু ভীষণ ভালোবাসে।